আহ, আগের দিন আমরা দেখেছিলাম সাইক্লোটন কি কাজে লাগে, কি হয়, কি ধরনের সাইক্লোটন আছে, কোথায় কেমন ভাবে ব্যবহৃত হয়, কি কি কাজে লাগে, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা পড়বো সাইক্লোটনের বেসিক থিওরিটা কি, মানে এখানে ইলেকট্রিক ফিল্ড কি করে, ম্যাগনেটিক ফিল্ড কি করে, এসবগুলো দেখবো। আগের দিন আমরা সাইক্লোটন চেহারা দেখেছি, হ্যাঁ, এই সমস্ত জিনিস দেখেছি। তো আজকে ডিটেলসে বুঝবো। আজকে ডেট কত বলো? 13। আজকে 13/8/24। ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়বো সাইক্লোটন, ডিটেলস পড়বো সাইক্লোটনের, থিওরি অফ সাইক্লোটন। সাইক্লোটনের বেসিক প্রিন্সিপাল, মানে হচ্ছে মূল কার্যনীতি কি, সেটা পড়বো। তার আগে আমরা দেখলাম সাইক্লোটনের চেহারা, যদি আমরা দেখি, এটা বোঝার আগে আমরা চেহারাটা দেখবো। এখানে দেখতে পাই দুটি ক্ষেত্র আছে। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আছে, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল নয়, যেটা হচ্ছে সময়ের সাথে সাথে ধ্রুবক। আর একটা আছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। এই দুটো ফিল্ড আছে, এই দুটো দুটো ফিল্ড আছে। একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর একটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু তোমার সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। এটা হচ্ছে এসি ইলেকট্রিক ফিল্ড। আমরা এসি সম্বন্ধে পড়বো। অল্টারনেটিং ফিল্ড আছে, অল্টারনেটিং কারেন্ট নয়, অল্টারনেটিং ভোল্টেজ। এসি বলবো না, এটাকে বলবো পরিবর্তী বিভব। পরিবর্তী বিভব আছে, বিভবটা কখনো কখনো প্লাস, কখনো মাইনাস, এরকম আছে। দেখতে কিরকম? এইরকম দুটো ডি আকৃতির ডি আছে। এই যে ডি আকৃতির যে ডি গুলো আছে, এইটা হচ্ছে ইলেকট্রিক ভোল্টেজ দেয়। এরকম করে যদি আমরা এরকম এস করে দিই, তাহলে সাইনুসয়েডিয়াল, এটা ঘুরবে। তার মানে এইটা কখনো কখনো, এইটা যখন পজিটিভ হবে, তখন এটা নেগেটিভ, কারণ এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। আবার কিছুক্ষণ পরে যদি এই দিকটা নেগেটিভ হয়, এই দিকটা পজিটিভ হয়, তখন এই দিকটা হবে নেগেটিভ, এই দিকটা হবে পজিটিভ। তার মানে এই দুটোকে নাম দেওয়া হয় ডি। এদের নাম দেওয়া হয় ডি, ডি এর মতন দেখতে, তাই নাম দেওয়া হয় ডি। এরকম দুটো ডি এর মতো আছে যদি আমরা উপর থেকে দেখি। আর এখানে চৌম্বক ক্ষেত্র আছে, পুরো জায়গাটা জুড়ে চৌম্বক ক্ষেত্র আছে। যে চৌম্বক ক্ষেত্রটা তোমার এরকম ক্রস, ক্রস মানে কি, পারপেন্ডিকুলার, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, নিচের দিকে একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে এইটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র। তাহলে চুম্বকের নর্থ পোল উপরে আছে, সাউথ পোল নিচে আছে। তাহলে এটাকে যদি আরো ভালো করে দেখি, উপর নিচে দেখি, তাহলে দেখতে পাবো এরকম আছে, এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, এইদিকে আছে তোমার চৌম্বক ক্ষেত্র। আর এই যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যেই তোমার এরকম ডি বসানো আছে, এরকম একটা ডি আছে, এরকম একটা ডি বসানো আছে। ডি গুলো একটু কিন্তু ফাঁপা ফাঁপা, এরকম ডি বসানো আছে। এবার এদিক থেকে আর এদিক থেকে নিয়ে এসে আমাদের এসি ভোল্টেজটা দেওয়া হবে। তাহলে একবার যখন এটা পজিটিভ হবে, তখন এটা হবে নেগেটিভ। তাহলে এবার এই যে দুটো ফিল্ডের জন্য
পার্টিকেল আলাদা আলাদা ফোর্স ফিল করবে। কণা কোথায় ঘুরবে? কণা ঘুরবে এই যে ডিটা দেখতে পাচ্ছ তার ভিতরে, এইখানে কণাটা ঘুরবে, এর ভিতরে ঘুরে এরকম করে বাইরে বেরিয়ে আসবে। এইগুলোও কিন্তু পোলগুলোও কিন্তু গোল। এটা হচ্ছে বেসিক সাইক্লোটনের চেহারা। তোমাদের বইয়ে দেওয়া আছে, একবার দেখে নেবে বেসিক সাইক্লোটনের চেহারাটা কি আছে। উপরে নর্থ পোল, নিচে সাউথ পোল, তাহলে ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে হবে। আর তড়িৎ ক্ষেত্রটা ওরকম দুটো ডি এর জন্য হবে, একবার প্লাস, একদিকটা প্লাস হলে অন্য দিকটা মাইনাস। আবার যদি উল্টে যায়, এটা এটা যেমন প্লাস লিখেছি মানে এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস বলে, আবার যদি উল্টে যায়, এটা যেহেতু সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, একবার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে, তাহলে এই দিকটা প্লাস যে সেটা মাইনাস হবে। মাইনাস যদি হয় তাহলে এই দিকটা পুরোটা মাইনাস হবে, এই দিকটা পুরোটা প্লাস হবে। এইভাবে কিন্তু তোমার তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র আছে। এবার তাহলে তড়িৎ ক্ষেত্র কি করে, চৌম্বক ক্ষেত্র কি করে প্রথমে দেখি। চৌম্বক ক্ষেত্র কেমন আছে সেটা দেখি। চৌম্বক ক্ষেত্র হচ্ছে যে আহিত কণা, আহিত কণা যে তলে ঘোরে তার লম্ব দিকে চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে লম্ব দিকে যদি চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে কণার গতিপথ কেমন হবে? যদি লম্ব দিকে চৌম্বক ক্ষেত্র থাকে তাহলে কণার গতিপথ কেমন হবে? একদম তাই। তাহলে কণার গতিপথ হবে বৃত্তাকার। সার্কুলার, এটা আমরা পড়েছিলাম, আমরা দুটো পড়েছিলাম, তোমরা মনে করে দেখো, মনে করো, মনে করে দেখো, মনে মনে দেখো, যে যখন দেখেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, আর কণাটা যখন পারপেন্ডিকুলারলি ঢুকছিল তখন বৃত্তাকার পথ হয়েছিল, এই বরাবর যখন ঢুকছে, এক নাম্বার পড়েছিলাম। দু নাম্বার আমরা দেখেছিলাম যখন তির্যক ভাবে ঢোকে, এটা বি, কণা যদি এরকম একটা অ্যাঙ্গেল করে ঢোকে, তাহলে সেক্ষেত্রে এরকম 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 হয়, হেলিক্যাল। তাহলে এখানে একটা হেলিক্যাল একটা সার্কুলার, এই দুটো আমরা পড়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি যে লম্ব ভাবে যেহেতু আছে, তার মানে এক নাম্বার হচ্ছে গতিপথ বৃত্তাকার হবে, আর দু নাম্বার হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, হ্যাঁ কি না? চৌম্বক ক্ষেত্র কি সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, হ্যাঁ কি না? না, চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল নয়। তাহলে চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তনশীল না হয়, তাহলে সেই চৌম্বক ক্ষেত্র কি তার গতিশক্তি বৃদ্ধি করে? করবে না। তাহলে চৌম্বক ক্ষেত্র সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে পরিবর্তনশীল নয়। তাই চৌম্বক ক্ষেত্র আহিত কণার উপর কোনো কার্য করে না। কেন করে না গো? কেন কার্য করে না? তার কারণ হচ্ছে কার্যহীন বল। কেন? তার কারণ হচ্ছে দেখো, চৌম্বক ফোর্স যেটা বলে সেটার ফর্মুলা হচ্ছে এফ ইন্টু কিউ ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বি যদি হয়, তাহলে এই চৌম্বক বলটা, বল যেটা, সেটা বেগের সাথেও লম্ব, চৌম্বক ক্ষেত্রের সাথেও লম্ব। তাহলে বেগের সাথে যদি লম্ব হয়, তাহলে এটা সরণের সাথেও লম্ব হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা চৌম্বক বল, চৌম্বক বলটা হচ্ছে বেগের সাথে লম্ব, বেগের সাথে লম্ব, কারণ ক্রস প্রোডাক্ট হলে লম্ব হয়। যদি বেগের সাথে লম্ব হয়, তাহলে অতএব আমি বলতে পারি যে এই যে এফ এম ভেক্টর, এই যে চৌম্বক বল যেটা, সেটা যদি বেগের সাথে লম্ব হয়, তাহলে সরণের সাথেও লম্ব হবে।
কারণ বেগ যেদিকে সেদিকেই সরণ। তাহলে সরণের সাথে যদি লম্ব হয় তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্যর ফর্মুলা কি? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এম ডট এস। তাহলে এখানে হবে এফ এম এস কস থিটা। থিটাটা কি? কার কার মধ্যে কোণ? থিটা কার কার মধ্যে? এফ এম এর মধ্যে কোণ আর এস এর মধ্যে কোণ। এখানে আমি কি দেখলাম? এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি আমি বসাই তাহলে এফ এম ডাব্লিউ সমান কত হবে? তাহলে এফ এম ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি, তার মানে হচ্ছে জিরো। কস 90 মানে আমরা জানি জিরো। তাহলে যেহেতু চৌম্বক ক্ষেত্র কোনো কার্য করে না, তাই চৌম্বক ক্ষেত্র কণার গতিশক্তি বৃদ্ধি করতে পারবে না। তাহলে অতএব যে চৌম্বক ক্ষেত্র দরুন চৌম্বক ক্ষেত্রের দরুন কণার গতিশক্তি বৃদ্ধি পাবে না। তাহলে যদি চৌম্বক ক্ষেত্রের দরুন কণার গতিশক্তি বৃদ্ধি না পায়, তাহলে চৌম্বক ক্ষেত্র দিয়ে কি আর সাইক্লোটনের শক্তি বাড়ানো যাবে? তাহলে কে শক্তি বাড়ায়? তাহলে তড়িৎ শক্তি বেঁচে আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র শক্তি বাড়ায়। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে চৌম্বক ক্ষেত্র ওকে একটা বৃত্তপথে বেঁধে রাখার জন্য রয়েছে, শক্তি বাড়ানোর জন্য নয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? তাহলে 1 নাম্বার বুঝলাম যে বৃত্তপথ চৌম্বক ক্ষেত্র করে। কারণ কি? বি হচ্ছে ভি হচ্ছে পারপেন্ডিকুলার টু বি, তার জন্য বৃত্তপথ হলো। 2 নাম্বার আমরা দেখলাম নো এনার্জি গেন, কোনো শক্তি গেন হবে না বাই ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কোনো শক্তি বাড়ায় না। তাহলে যদি না বৃদ্ধি করে তাহলে এই দুটো জিনিস, তাহলে এর কাজ কি? তাহলে বি এর কাজ কি? বি এর কাজ কি? এর কাজ হচ্ছে যে বৃত্তাকার পথে যে আহিত কণাগুলো আছে তাদেরকে বেঁধে রাখা, ও যেন বেরিয়ে পালিয়ে না যেতে পারে, ওই জায়গা থেকে বেরিয়ে যাতে না যায়, তাদেরকে আটকে রাখা। তাহলে বৃত্তাকার পথে পথে ঘোরানো। কাকে ঘোরানো? আহিত কণাগুলোকে ঘোরানো। কিন্তু কোনো শক্তি বৃদ্ধি না করে, কোনো শক্তি বৃদ্ধি না করে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের যে গোলেমালে হরিবোল করলে হবে না, আমাদের জানতে হবে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কোন রকম কোনো এনার্জি বাড়ায় না। কিন্তু যন্ত্রটা তো অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর মানে কি? সেখানে তোমার বেগ বৃদ্ধি পাবে, সেখানে গতিশক্তি বৃদ্ধি পাবে, কিন্তু সেই গতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে কোন রকম কোনো কাজ কিন্তু ম্যাগনেটিক ফিল্ড করে না, গতিশক্তি বৃদ্ধি করে না ম্যাগনেটিক ফিল্ড। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে তাহলে আরেকটা জিনিস আছে, সে আমাদের গতিশক্তি, তাহলে গতিশক্তি বাড়ায় কে? কণার গতিশক্তি বৃদ্ধি করে কে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে সময়ের সাথে সাথে, হ্যাঁ, সময়ের সাথে সাথে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। সময়ের সাথে সাথে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্র থাকলেই দুটি পয়েন্টের মধ্যে তড়িৎ বিভব সৃষ্টি হবে, এটা আমরা জানি। ই সমান মাইনাস ডিভি ডিএক্স, আমরা জানি এই ফর্মুলাটা। ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা।
এবার এবার প্রশ্ন হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিভবকে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল হতে হবে কেন? নেক্সট প্রশ্ন, কেন তড়িৎ বিভব ওই ডি এর মধ্যে, এটাকে বলা হয় ডি, ডি এর মধ্যে তড়িৎ ক্ষেত্রকে সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করতে হবে? এটা হচ্ছে প্রশ্ন, এইটাকে আমাদের বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো ধরে নিলাম ম্যাগনেটিক ফিল্ড আছে, আর এই দুটো হচ্ছে তোমার ধরে নাও ডি, এই একটা ডি, একটা ডি, আর এদের মধ্যে আছে তোমার তড়িৎ ক্ষেত্র আছে, মানে একটা পরিবর্তী বিভব আছে। আবার আমি এখানে আবার একটা আঁকলাম যাতে করে আমরা বুঝতে সুবিধা হয়, একই জিনিস দুবার আঁকলাম। ধরে নাও এখানে চুম্বক ক্ষেত্র আছে, তার জন্য এখানে একটা কণা আছে, যে কণাটা হচ্ছে পজিটিভ। এবার সে এই বরাবর ঘুরে এখানে এসছে। মনে রাখবে এইটা যেহেতু মেটাল, এগুলো যেহেতু মেটাল, এগুলো যেহেতু মেটাল, তাই ভিতরে কোনো রকম কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না। মেটালের ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে? কোথায় থাকবে? তাহলে এখানে থাকবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তড়িৎ ক্ষেত্র থাকবে এই গ্যাপটায়। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র দুটি ডি এর মধ্যবর্তী গ্যাপে, দুটি ডি এর মধ্যবর্তী মধ্যবর্তী গ্যাপ, গ্যাপ মানে ব্যবধানে, ব্যবধানের যে অঞ্চল, সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র থাকবে, তড়িৎ ক্ষেত্র থাকে। ডি এর মধ্যে, ডি এর মধ্যে তড়িৎ ক্ষেত্র সমান শূন্য, কারণ এটা মেটালিক। মেটালিক মানে বাংলায় কি বলবো, ধাতব। ধাতুর মধ্যে কোনো আধান থাকে না, ধাতুর অভ্যন্তরে কোনো আধান থাকে না, ফ্রি আধান থাকে না, তাই ধাতুর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। সেটা আমরা গাউসের উপপাদ্য থেকে অনেক আগে প্রমাণ করেছি। তাহলে ধরে নাও এই কণাটা এই দিক বরাবর ঘুরতে ঘুরতে এখানে এসছে, তখন সেই মুহূর্তে এটা পজিটিভ আয়ন, ধরে নাও এটা পজিটিভ আয়ন, প্রোটন বা কিছু একটা। এবার এই দিকটা ধরে নাও তখন পজিটিভ, আর এই দিকটা ধরে নাও নেগেটিভ। তাহলে কি হবে এখানে? এর বেগ বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ ও এই বরাবর ঘুরে এসছে এখান থেকে এখানে, তারপর ওকে এই বরাবর টেনে নেবে, টেনে নিলে আর এ ঠেলে দেবে, তার জন্য ওর বেগ বাড়বে। যেহেতু বেগ বাড়লে কি বাড়ে? সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে, সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে বেগ বাড়লে কম্পাঙ্ক তো একই থাকে, আমরা আলোচনা করেছিলাম। তাহলে কি বেড়ে যাবে? কারুর যদি বেগ বেড়ে যায় তাহলে তার কি বেড়ে যাবে? রেঞ্জ। আর রেঞ্জ নয়, বিস্তার নয়, ব্যাসার্ধ। বুঝতে পারছো? আমরা জানি, দেখো এম ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে কিউ ভি বি। এটা মনে রাখতে হবে সবসময় ইকুয়েশনে। একটা ভি কেটে দাও, তাহলে এখান থেকে দেখো এম ভি সমান কিউ বি আর। তাহলে দেখো, যদি এম ধ্রুবক হয়, কিউ ধ্রুবক হয়, বি যদি ধ্রুবক হয়, তাহলে বেগ বাড়লে আর বাড়ে, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে যেই এখানে ওর বেগ বৃদ্ধি হলো, ও বড় ব্যাসার্ধের বৃত্তাপথে এখানে আসবে। আসার পর এখানে যখন আসবে পজিটিভটা, এইটা যদি পজিটিভই থেকে যায় তাহলে কি হবে? তাহলে যত পরিমাণ এ এখানে এনার্জি পেলো, ততটা এখানে হ্রাস হয়ে যাবে। তাহলে এ যখন এখানে চলে এলো, ধরে নাও পরের পথে এখানে যখন এলো পজিটিভ আধানটা, তখন আমাকে কি হতে হবে?
তখন আমার এই দিকটা হতে হবে প্লাস, এই দিকটা হতে হবে মাইনাস। তাহলে এ আবার আকর্ষিত হয়ে বাড়বে, গিয়ে এই ব্যাসার্ধে বড় ব্যাসার্ধে গিয়ে পৌঁছাবে। তার মানে কি, এটার সময় এদিকটা প্লাস এদিকটা মাইনাস ছিল, ঠিক এক পাক যখন খেলো, আধ পাক যখন খেলো, অর্ধেক যখন ঘুরলো, তখন তড়িৎ ক্ষেত্রকেও অর্ধেক ঘুরতে হবে। যেটা ছিল মাইনাস তাকে হতে হবে প্লাস, যেটা ছিল প্লাস তাকে হতে হবে মাইনাস। তবেই ও বারবার 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 তার শক্তি বৃদ্ধি হবে, বারবার তার ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, বেগ বৃদ্ধি পাবে বলে করতে 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 সে কোথায় পৌঁছাবে? শেষে একদম পরিধিতে পৌঁছাবে, এরকম করে ঘুরতে 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 শেষে পরিধিতে পৌঁছে বাইরের দিকে বেরিয়ে যাবে। এবং মনে রাখবে এখানে কিন্তু এখানেও চৌম্বক ক্ষেত্র আছে, উপর নিচে এখানেও চৌম্বক ক্ষেত্র, একই জিনিসকে আমি দু জায়গায় এঁকেছি। চৌম্বক ক্ষেত্র কিন্তু ওদেরকে বৃত্ত পথে ঘোরায়। চৌম্বক ক্ষেত্র যেহেতু ধ্রুবক, তাই বেগ বৃদ্ধি হলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে এই কথাটা আমি একটু গুছিয়ে লিখে দিই। এই কথাটা কি বোঝা গেল? একটু আওয়াজ দাও দেখি। ডিসি হলে কোনোভাবেই অ্যাক্সিলারেশন হতো না, একবার হওয়ার পর আবার জিরো হয়ে যেত, মানে তোমার এনার্জি গেন হতো না, যতটুকু বাড়তো ততটুকু কমে যেত। বুঝতে পারছো তো? তাহলে পরিবর্তী বিভব লাগবে আমাদের। তাহলে এবার আমরা দেখতে পেলাম, বলো প্রশ্ন, বলো আর কোনো প্রশ্ন আছে? চার্জটার প্রভাবে নয়, এই চার্জের জন্য নয়, এখানে আমি ভোল্টেজ দিচ্ছি, এই ভোল্টেজ আমি বাইরে থেকে দিচ্ছি, এটা এটা বাহ্যিক, এটা ব্যাটারি, এখানে আমি প্লাস মাইনাস করছি, তবেই তো এই শক্তিটা আমি দিচ্ছি বলি তো সেই শক্তিটা গিয়ে, সেই তড়িৎ শক্তিটা গিয়ে আধানের মধ্যে যান্ত্রিক শক্তি হচ্ছে। এমনি তো শক্তি তো বাইরে থেকে কেউ না দিলে তো কারুর গতিশক্তি বাড়বে না। তুই একটা ঢিলকে হাতে ধরে বসে আছিস, সেই ঢিলটা কি ফটাস করে গিয়ে কারুর কপালে ঠোকা লেগে যাবে? তাহলে তোকে ঢিলটাকে কিছু একটা শক্তি দিতে হবে। এখানেও তাই, আমরা এমন যন্ত্র তৈরি করি যে যন্ত্রতে তোমার তড়িৎ ক্ষেত্র যেটা আছে, সেই তড়িৎ ক্ষেত্রের জন্য যে তড়িৎ শক্তি, সেই শক্তিটা কণার মধ্যে গতিশক্তি হিসেবে ঢুকিয়ে দিই, তবেই তো আমি ত্বরক যন্ত্র বলবো। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র যান্ত্রিক শক্তিতে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর চৌম্বক ক্ষেত্র কিন্তু কোনোভাবে শক্তি প্রদান করে না। চৌম্বক ক্ষেত্র হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। ঠিক? তাহলে এখানে আমাদের গল্পটা কি হলো? এক নাম্বার গল্প হলো, ডি এর মধ্যে, ডি এর মধ্যে তড়িৎ ক্ষেত্র শূন্য। তাই এর মধ্যে, এটা কারণ কি? কারণ ডি হলো ধাতব, তাই এর মধ্যে কোনো ত্বরণ হয় না, কোনো গতিশক্তি বৃদ্ধি হয় না। কণা, আহিত কণা, আহিত কণা ডি এর মধ্যে, ডি এর মধ্যে বৃত্তাকার পথে ঘোরে, স্থির ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে, স্থির ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে। এক নাম্বার। যখন, দু নাম্বার, যখন আহিত কণা, যখন আহিত কণা দুটি ডি এর মাঝখানে আসে, তখন কেবলমাত্র, কেবলমাত্র তখনই তড়িৎ ক্ষেত্র অনুভব করে।
এক্ষেত্রে সঠিক সময়ে কণাটি যদি সঠিক তড়িৎ ক্ষেত্র অনুভব করে, তড়িৎ ক্ষেত্র পায়, তবেই ত্বরণ সম্ভব। এটা মানে বুঝতে পারলে? মানে ধরে নাও এইখানে কণা এসে পৌঁছালো, এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, তাহলে ত্বরণ হবে এই বরাবর। কিন্তু যদি উল্টো হতো, কণাটা ধরে নাও এই বরাবর ঘুরে আসছে, এখানে এলো পজিটিভ, এইদিকে ঘুরে এলো, আর এই দিকটা যদি দেখে নেগেটিভ, এই দিকটা যদি দেখে পজিটিভ, তাহলে কি ত্বরণ হবে? তাহলে এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে হবে। তাহলে সঠিক তড়িৎ ক্ষেত্র দেখতে হবে তাকে, তবেই ত্বরণ সম্ভব। বুঝতে পারছো না পারছো না? এবার প্রথমবারে ধরে নাও ত্বরণ হলো, তাহলে তার কি হবে? ত্বরণ হলে বেগ কি হবে? বেড়ে যাবে। বেগ বেড়ে গেল, গ্যাপের মধ্যে বেগ বেড়ে গেল। যেই ও ডি এর মধ্যে ঢুকে গেল, গ্যাপ থেকে ডি এর মধ্যে ঢুকে গেল, তখন তার বেগ ধ্রুবক হয়ে গেল, কিন্তু বেগটা বেশি। বেগ যদি বেশি হয় তাহলে কি বেশি হবে? ব্যাসার্ধ বেশি হবে। তাহলে বেশি বড় বড় ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, ঘুরে সে আবার একই সময়ে ফেরত আসবে, কারণ আমরা জানি পর্যায়কাল পরিবর্তন হয় না। পর্যায়কাল কিউবি বাই এমই হয়, ওমেগাটা টি ইকুয়াল টু হয় 2 পাই m/কিউবি, যা হওয়ার হয়, তাই তো? সুতরাং তোমার কোনোভাবেই পর্যায়কাল আলাদা হবে না। তাহলে আবার কণাটা ঠিক একই সময়ে আবার তারপর গ্যাপে ফেরত আসবে, বড় বৃত্তাকার পথে। কারণ তার বড় ব্যাসার্ধ মানে বড় পথ, বড় পথ কিন্তু বড় বেগ। তাহলে বেগ যে হারে বেড়েছে সেই হারেই ব্যাসার্ধ বেড়েছে, তাই সময় একই লাগবে। তার মানে নেক্সট আমরা লিখবো 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে কি লিখবো? 3 নাম্বার পয়েন্টে হচ্ছে যে ত্বরান আহ, ডি দুটির মধ্যে ডি দুটির মধ্যে ত্বরান্বিত হবার ফলে কণার বেগ বৃদ্ধি পায়, পায় ফলে ফলে পরের দিতে সেটি বেশি ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে এবং একই সময় ব্যবধানে আবার কোথায় ফেরত আসবে? গ্যাপে আসে। যে সময়ে, এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আমরা বলছি, যে সময়ে যে সময়ে আহিত কণাটি পুনরায় গ্যাপে আসে, সেই সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে পরিবর্তী বিভবকে কত ডিগ্রি ঘুরতে হবে? পরিবর্তী বিভবকে তার দিক কি করতে হবে? 180 ডিগ্রি। 360 হলে তো আবার একই জায়গায় চলে আসবে। তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে তোমাকে যদি 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়, তার মানে 0 ডিগ্রির সমান হয়ে গেল। তাহলে যে ছিল প্লাস তাকে হতে হবে মাইনাস, যে ছিল মাইনাস তাকে হতে হবে প্লাস। তার মানে
যে সময়ে আহিত কণাটি পুনরায় গ্যাপে ফেরত আসে সেই সময়ের মধ্যে পরিবর্তিত বিভবকে 180 ডিগ্রি দশা পরিবর্তন করতে হবে। দশা পরিবর্তন করতে হবে যাতে করে কণাটি আবার ত্বরান্বিত হয়। এটা বোঝা গেল না গেল না? প্রত্যেকে বুঝতে পেরেছো না পারোনি? কোথায় করবে? কি করবে বলো? ডি এর পৃষ্ঠে, পৃষ্ঠে মানে কি? পৃষ্ঠ থেকেই শুরু হবে, ওই পৃষ্ঠে ঠেলছে, এই পৃষ্ঠে টানছে, ঠিক? মধ্যেখানে গ্যাপে হবে। ডি থেকে তো বেরিয়ে যায়নি এখনো পর্যন্ত। ওকে? তাহলে ত্বরান্বিত হলো। এইভাবে এবার নাম্বার 4, এইভাবে পর পর ত্বরণ পেয়ে কণাটির কণাটির গতিপথ ক্রমশ বাইরের দিকে আসতে থাকবে, হ্যাঁ কি না? দেখতে কিরকম হবে দেখো, এটা যদি ডি হয়, যদি আমরা খুব ছোট্ট করে আঁকি, ধরে নাও এটা পজিটিভ কণা, এরকম করে গেল, আবার বেগ বৃদ্ধি পেলো এখানে, বড় ব্যাসার্ধ হলো, এখান থেকে ঝপাং করে বেগ বৃদ্ধি হলো, আর একটু বড় ব্যাসার্ধ হলো, বেগ বৃদ্ধি হলো, এগুলোতে তোমার ত্বরণ হলো। তাহলে এইদিকে বেগ বৃদ্ধি হলো, আবার এই ব্যাসার্ধতে এলো, এইদিকে বেগ বৃদ্ধি হলো, আবার ব্যাসার্ধ পেলো, এইদিকে বেগ বৃদ্ধি পেলো। তো এই করতে করতে আবার ধরে নাও এখান দিয়ে এখানে গিয়ে পৌঁছালো, কথার কথা, তারপরে এখানে বেগ বৃদ্ধি হলো, তাহলে কোথায় এলো? প্রায় ধারে চলে এলো। তারপর ওকে এই বরাবর বের করে নেওয়া হয়, এইদিকে তড়িৎ ক্ষেত্র দিয়ে এটাকে বার করা হয়। তাহলে এইদিকে আমি ত্বরান্বিত বিম পেলাম, ত্বরান্বিত আহিত কণা, আহিত কণার স্রোত পাবো। তাহলে এইটা হচ্ছে গতিপথ, স্পাইরাল টাইপের গতিপথ, এটাকে বলা হয় স্পাইরাল। প্রায় স্পাইরাল টাইপের হবে, দূর থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো স্পাইরালের মতন বাড়তে 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 যাচ্ছে, এরকম আমরা ভাবতে পারি। ওকে? তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এইভাবে কণা কিন্তু শেষে বেরিয়ে যাবে, বেরিয়ে আসতে থাকবে, এক সময় বাইরের দিকে আসবে, এক সময় আহ চৌম্বক ক্ষেত্রের বাইরে, চৌম্বক ক্ষেত্রের বাইরে তা বের করে নেওয়া হয়। তাহলে আমরা আলটিমেটলি রেজাল্টে কি পেলাম? অতি উচ্চ, অতি উচ্চ শক্তির, অতি উচ্চ শক্তির আহিত কণা। এইভাবে কিন্তু কাজ করে। তাহলে এখানে আমরা অঙ্ক কষিনি, আমরা জাস্ট বোঝার চেষ্টা করলাম কি হয়। বুঝতে পেরেছো না পারোনি? একটু আওয়াজ দাও। তোমরা সব বুঝতে পেরেছো না পারোনি? একটু আওয়াজ দাও। ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখো, আমরা দেখতে চাই আমরা কতগুলো ছোট ছোট জিনিস আমরা প্রথমে ক্যালকুলেশন করব। যে যদি এই যে ব্যাসার্ধে ও বেরিয়ে যায় সেই ব্যাসার্ধটা আমি ধরলাম আর, তাহলে এবার আমরা কিছু ক্যালকুলেশন করব, আমরা ফান্ডা পেলাম, এবার কিছু গণনা করব। ক্যালকুলেশন
ফার্স্ট ক্যালকুলেশন হচ্ছে 1 নাম্বার, যে যদি বি চৌম্বক ক্ষেত্রে কিউ আধানের এবং এম ভরের একটি আহিত কণা আর ব্যাসার্ধের সাইক্লোটন থেকে নির্গত হয়, তবে কণার গতিশক্তি কত হবে? কণার গতিশক্তি কত হবে? এইটা ধরো প্রশ্ন করেছে। তাহলে 1 নাম্বার প্রশ্নে আমরা অ্যান্সার দেবো। তাহলে আমরা এখানে দেখলাম কি ব্যাসার্ধ কত, এখানে কণাটা ধরো বেরোচ্ছে ভি বেগে, ব্যাসার্ধ কত বলেছে এখানে? ক্যাপিটাল আর ব্যাসার্ধ। এম ভর বলেছে, বার করতে বলেছে গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা কি? এটাও লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি, বা আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 2m, একই জিনিস, পি মানে এম ভি যদি আমরা বসাই। তাহলে দেখো এখানে আমরা সব সমীকরণ জানি, এখানে আমাদের এই যে ঘুরছে তার জন্য অভিকেন্দ্র বল কে দেয়? চৌম্বক বল, তার মান কত? কিউ ভিবি, লম্ব বলে। আর এইদিকে অপকেন্দ্র বল কত? এম ভি স্কোয়ার বাই আর। এই দুটো সমান বলেই ও একটা বৃত্তপথে ঘুরছে। তাহলে এখানে সমীকরণ আমরা কি লিখবো? এম ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে কিউ ভিবি। তাহলে এখানে ভিভি কাটলো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম ভি সমান কিউ বি আর। এবার এম ভি মানে কি গো? এম ভি মানে কি? পি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি পি সমান কিউ বি আর। তাহলে গতিশক্তি সমান কত হবে? পি স্কোয়ার বাই 2m। অতএব নির্গত কণার গতিশক্তি ই কে সমান পি স্কোয়ার বাই 2m। পি সমান পেয়েছি কি? কিউ ইন্টু বি ইন্টু আর, তার হোল স্কোয়ার বাই 2m। তার মানে কত? কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। এইটা হলো তোমার কাইনেটিক এনার্জি। কেউ ই কে বলে, কেউ আবার কে বলে। ওকে, তাহলে এটা ফর্মুলাটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? ব্যাসার্ধর সাথে কিরকম ভাবে সমানুপাতিক? স্কোয়ার। চৌম্বক ক্ষেত্রের সাথে কিরকম সমানুপাতিক? স্কোয়ার। আহিত কণার আধানের সাথে কিরকম সমানুপাতিক? স্কোয়ার। আর ভরের সাথে শুধুমাত্র ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম সূত্র? তাহলে এখান থেকে আমরা এই যে ফর্মুলাটা পেলাম কে, বা কেউ কেউ ই কে বলে কাইনেটিক এনার্জিকে, এটা সমান কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m যেটা পেলাম, সেখান থেকে আমরা 1 নাম্বার সূত্র পেলাম যে কে ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। যার আধান যত বেশি তার তত বেশি, ধরো একটা 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 ধরে নাও হিলিয়ামের +1 আর হিলিয়ামের +2 করলো, তাহলে +2 এর ক্ষেত্রে 4 গুণ বেশি আমি পাবো। তাহলে এটা হচ্ছে আধানের বর্গের সমানুপাতিক। 2 নাম্বার কি পেলাম? কে ইজ প্রপোর্শনাল টু বি স্কোয়ার। তাহলে চৌম্বক ক্ষেত্রের বর্গের সমানুপাতিক। 3 নাম্বার কি পেলাম? কে ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে যন্ত্রের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। 4 নাম্বার দেখলাম কে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। তার মানে আহিত কণার ভরের ব্যস্তানুপাতিক।
এই কটা পেলাম। তাহলে অপশন নাম্বার 1 1 নাম্বারের আমাদের ক্লিয়ার হয়ে গেল। 2 নাম্বার, 2 নাম্বার প্রশ্ন গণনা, এটা বুঝতে পারলে সবাই? কিচ্ছু নেই কিন্তু এর মধ্যে ক্যালকুলেশনে। 2 নাম্বার, 2 নাম্বার, নিউট্রন কণাকে কি সাইক্লোট্রন দিয়ে গতিশক্তি বাড়ানো যাবে? যাবে না। কারণ কি, আমার দুটো ফোর্স আছে, একটা হচ্ছে কিউই ফোর্স আর একটা কিউ ভি বি, ভি ক্রস বি ফোর্স। দুটোতেই তো তোমার কিউ লাগবে, এইটা থাকবে তবেই তো সেন্স করবে। নিউট্রন তো নিস্তড়িৎ। তাহলে প্রথম কথা হচ্ছে না, একদম না, নিউট্রন নিস্তড়িৎ কণা, নিস্তড়িৎ কণা, তাই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র কারোর দ্বারা প্রভাবিত হয় না। ঠিক। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে এই সীমাবদ্ধতা কি। এই যে সাইক্লোটনের কিছু প্রবলেম আছে, যেমন ধরে নাও এখানে সাইক্লোটন কম্পাঙ্ক কত, সাইক্লোট্রন কম্পাঙ্ক এবং পরিবর্তী বিভবের কম্পাঙ্ক, বিভবের কম্পাঙ্ক এক হতে হয়, যাকে অনুনাদ বলে। আমরা দেখতে পেলাম, আমরা এটা আলোচনা করেছি যে আমরা দেখতে পেলাম যেই না মাত্র একটা কণা এখান থেকে ঘুরে এখানে এলো, সেই টাইমে এ ছিল প্লাস, সেই টাইমে প্লাস থেকে কি হয়ে গেল মাইনাস। আর সেই টাইমে এ ছিল মাইনাস, মাইনাস থেকে সে কি হয়ে গেল প্লাস। তাহলে যেই এ আধ পাক খায় তখনই প্লাস হয়ে যায় অর্ধেক ঘুরে মাইনাস, মাইনাস হয়ে যায় অর্ধেক ঘুরে প্লাস। তাহলে এবার আমাকে বলো, তাহলে এই যে কণার যে কণাগুলো যেগুলো ঘুরছে তার ঘূর্ণনের যে কম্পাঙ্ক, আর এই যে বিভব আছে, বিভবের যে বিভবটা তো পরিবর্তী, সেও তো পরিবর্তন হচ্ছে, তার একটা কম্পাঙ্ক আছে। এই দুটো কম্পাঙ্ক আমাকে সমান হতে হচ্ছে, হ্যাঁ কি না? এ অর্ধেক ঘুরে এলে অর্ধেক চেঞ্জ হয়, পুরো ঘুরে এলে পুরো চেঞ্জ হবে। তাহলে এদেরকে একই রকম চেঞ্জ করতে হচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় অনুনাদ, বা ইংরেজিতে এটাকে বলা হয় রেজোন্যান্স। এই রেজোন্যান্স কন্ডিশন কি, শর্তটা কি? শর্ত হচ্ছে এটার যে কম্পাঙ্ক ওমেগা, এর কম্পাঙ্ক ওমেগা, ওমেগা এটাকে বলা হয় আরএফ। এটা আরএফ বলা হয়, আরএফ মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। এটা এত টাইমে চেঞ্জ হয় যে 1 সেকেন্ডে 10⁶ লেভেলে চেঞ্জ হয় পার সেকেন্ড। 10⁶ এর চেয়েও বেশি সেকেন্ডে চেঞ্জ হয়। তো ওটা রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জে চলে যাচ্ছে বলে এটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি আরএফ। আর এখানে যে কম্পাঙ্ক সাইক্লোটন কম্পাঙ্ক, সেটা হচ্ছে কণার কম্পাঙ্ক, সেটাকে বলা হয় ওমেগা পার্টিকেল। এটা কণার কম্পাঙ্ক, এটা কণার কম্পাঙ্ক। আর এইটা হচ্ছে পরিবর্তনশীল বিভবের কম্পাঙ্ক, পরিবর্তনশীল বিভবের কম্পাঙ্ক। বিভবটাও তো চেঞ্জ করছে, তারও তো পার সেকেন্ডে চেঞ্জ হওয়ার একটা কম্পাঙ্ক থাকবে। এই দুটো কম্পাঙ্ককে হতে হবে সমান। এবার এই যে কণার কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোটন কম্পাঙ্ক। সাইক্লোটন কম্পাঙ্কের ফর্মুলা কি?
কি জানি আমরা? কিউ বি বাই এম। জানি না, জানি না? তাহলে আমরা জানি, আমরা জানি ওমেগা পার্টিকেল সমান হচ্ছে কিউ বি বাই এম। তাহলে ওমেগা আর এফ সমান কত হতে হবে? এটা সমান ওমেগা পার্টিকেল হতে হবে। তার মানে অতএব অনুনাদের শর্ত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কণা যে হারে কাঁপবে, পাক খাবে, সেই হারেই কিন্তু ভোল্টেজকে তোমার প্লাস মাইনাস হতে হবে। কণা তাড়াতাড়ি যদি চলে আসে, পটপট করে আসে, তাহলে ওকেও পটপট করে প্লাস মাইনাস হতে হবে। কণা যদি ধীরে ধীরে আসে, তখন ধীরে ধীরে আসতে হবে। তাহলে অনুনাদের শর্ত হচ্ছে ওমেগা আর এফ সমান হচ্ছে কিউ বি বাই এম। এটা হচ্ছে শর্ত। এই যে অনুনাদের শর্ত, সেটা সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি যখন হয় তখন ব্যাহত হয়। কেন ব্যাহত হয় সেটা আমরা দেখব, সেটা আমরা এক্ষুনি দেখব। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে শক্তি বৃদ্ধি হলে কি এই অনুনাদের শর্তটা ব্যাহত হয়? তোমরা হয়তো তোমাদের সিলেবাসের বাইরে, সেটা হচ্ছে তোমরা জানো কি যে বেগ যদি বেড়ে যায়, বেগ যদি ধীরে ধীরে বাড়ে, তাহলে বেগ বাড়ার সাথে সাথে ভর বাড়তে থাকে কণার। এটা কে বলেছিল? এটা হচ্ছে রিলেটিভিটি থেকে পাওয়া যায়। আইনস্টাইন বলেছিলেন তার আপেক্ষিকতাবাদে যে বেগ যদি বাড়তে শুরু করে দেয় এবং সেই বেগ যদি প্রচন্ড হারে বেড়ে যায়, তাহলে ধীরে ধীরে কণার ভর বাড়তে থাকে। তাহলে এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে এরপরে 3 নম্বরে, যে কণার বেগ বৃদ্ধির সাথে সাথে ভরও বাড়তে থাকে, তাই সাইক্লোট্রন কম্পাঙ্ক সাইক্লোট্রন কম্পাঙ্ক যেটার ফর্মুলা হচ্ছে কিউ বি বাই এম, এই এমটা দেখো বাড়তে থাকলে সাইক্লোট্রন কম্পাঙ্ক কি হবে? কমতে শুরু করবে। বুঝতে পারছো না, পারছো না? তাহলে আমাদের ফর্মুলা, অনুনাদের শর্ত কি ছিল? অনুনাদের শর্ত ছিল আমাদের কি? অনুনাদের শর্ত ছিল ওমেগা আর এফ সমান কিউ বি বাই এম, যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা সমান না থেকে অসমান হয়ে যাবে। তখন আমাদের প্রবলেম হবে। তো এটা হচ্ছে তোমার প্রবলেম, ইস্যু। এইগুলো কিন্তু পরে এই যে থিওরিটা আমরা পেলাম, এটা হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিটি থেকে এসছে, আপেক্ষিকতাবাদ থেকে এসছে, আপেক্ষিকতাবাদ থেকে এসছে, থিওরি অফ রিলেটিভিটি। ওকে, এগুলো তোমাদের বইয়ে অল্প অল্প করে ছুঁয়ে গেছে, সেজন্য পুরোটা না বলেও আমাকে বলতে হচ্ছে যে অনুনাদের শর্ত তাহলে ব্যাহত হবে এখানে। তার জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়। মডার্ন যে সাইক্লোট্রন লোকজন ডিজাইন করে, সেখানে এই সমস্ত কন্ডিশন গুলো ধরে নিয়েই ডিজাইন করে, যাতে করে সব সময় এই দুটো মোটামুটি প্রায় কাছাকাছি থাকে। বুঝতে পারছো? তোমাদের যে সাইক্লোট্রনটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথম যে সাইক্লোট্রন বানানো হয়েছিল, তাতে সেই সমস্যা ছিল বলে বেশি এনার্জি পর্যন্ত বৃদ্ধি করা যায়নি, এবং প্রথম যে সাইক্লোট্রন তৈরি করা হয়েছিল সেখানে প্রোটন কণা 20 MeV পর্যন্ত, 20 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত আহ একে ত্বরণ দেওয়া হয়েছিল, অবধি ত্বরান্বিত করা হয়েছিল। যেটা ফার্স্ট সাইক্লোট্রন। ওকে, এই একটা বিষয়।
আবার আর 4 নাম্বার তোমাদেরকে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে। 4 নাম্বার, ইলেকট্রনকে কি ইলেকট্রনকে কি সাইক্লোটন দিয়ে ত্বরান্বিত করা যাবে? করা হয়? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ ইলেকট্রন ইলেকট্রন খুবই অল্প ভরের অল্প ভরের কণা, তাই তার বেগ খুব কম শক্তিতেই খুব কম শক্তিতেই আলোর বেগের কাছাকাছি চলে যায়। আলোর বেগের কাছাকাছি চলে যায়। এগুলো মুখস্থ রেখো, যেগুলো লিখে দিয়েছি, কারণ এগুলো পড়ে যেতে পারে। কিন্তু তোমাদের এই সমস্ত এই কেন আলোর বেগের কাছাকাছি চলে যায়, পাতলা বলে এগুলো মনে রেখো। এগুলো কোশ্চেন গুলো ফেলে দেয়, যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু কোশ্চেন গুলো তখন করতে পারবে না। তাই তাই আপেক্ষিকতাবাদ অনুযায়ী সূত্র অনুযায়ী এর ভর এর ভরও খুব দ্রুততার সাথে বৃদ্ধি পায়। ফলে ফলে অনুনাদের শর্ত অনুনাদের শর্ত মেনটেন করা মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। সম্ভব হয়ে ওঠে না। তাই এটাকে ইলেকট্রনটাকে অ্যাক্সিলারেট করা হয় না। সেই জন্য এটাকে ইলেকট্রনটাকে অ্যাক্সিলারেট করা হয় না। ওকে, এবার তোমাদের ওই যে সাইক্লোটন জায়গাটা আছে সেখানে কি কি প্রশ্ন আছে বার করো, ফটাফট ফটাফট সেগুলো আমি করে দিই। এই পর্যন্ত হচ্ছে আমার যেটুকু আমি জানি সেটুকু তোমাদের বলে দিলাম। এবার তোমরা ওখান থেকে কোশ্চেন কি কি আছে ওই জায়গায় ওই চ্যাপ্টারের ওই পাশাপাশি যে এক্সট্রা কোশ্চেন গুলো দেয় না, ওগুলো একটু বার করো এক এক করে। আমিও বার করছি, ওগুলো বলবো। হ্যালো হ্যালো হ্যালো, সবাই পালিয়েছে? আছিস? দেখো এখানে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন আছে, দেখো দেখো অনেকগুলো প্রশ্ন আছে। লরেঞ্জ বলের এইখানে দেখো 1 নাম্বার, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর দিক নির্দেশক ভেক্টর লিখো। চৌম্বক ক্ষেত্রে বি এর মান আর অভিমুখ কি হয়? এই দেখো, চৌম্বক বল দ্বারা কৃতকার্য শূন্য ব্যাখ্যা করো। পাচ্ছিস কোশ্চেন গুলো, দেখতে পেয়েছিস? ঠিক আছে, তো এইটা আছে। এইগুলো প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে লরেঞ্জ বলের রাশিমালা লেখা এবং ব্যাখ্যা করো। শেষে 10এরটা বলছি, 11টা সাইক্লোটন কি অনুনাদের সত্য প্রতিষ্ঠা করো। সংক্ষেপে সাইক্লোটনের কার্যনীতি ব্যাখ্যা করো। সাইক্লোটন থেকে নির্গত কণার গতিশক্তি ব্যবহার করো। সাইক্লোটনের অসুবিধা কি, প্রতিকারের উপায় কি। প্রতিকারের উপায়ও বলেছে নাকি, বাবারে! যাই হোক, তারপর বলে দিচ্ছি। কিউ আধানের কণা ভি অধিবৃত্তাকার, আচ্ছা। তড়িৎ ক্ষেত্র দিয়েছে, তড়িৎ ক্ষেত্রও দিয়েছে, আচ্ছা। অভিলম্ব তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র, এটা বলে দিই। ও, এটা তো আমি বলেও দিয়েছি, ই ক্রস বি এটা হলে ই হবে, অধিবৃত্তাকার হবে বলেছি না? একদিকে ই একদিকে বি, শুধু তড়িৎ ক্ষেত্র দিয়েছে, ই ক্রস বি। ঠিক আছে, বলে দিচ্ছি, তাও একবার তোদের ঝালাই হয়ে যাবে। যাই হোক, এবার দেখো এগুলো থেকে যা যা প্রশ্ন আসবে সেগুলো তোমরা করো, আমি সেগুলো বলে দেবো। আর দুটো ছোট্ট জিনিস তোমাদেরকে রিক্যাপ করে দিই, এগুলো আমরা আলোচনা করেছি স্যাটারডে ক্লাসে। তাও একবার রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে যে, ধরে নাও এটা হচ্ছে দুটো প্লেট, তড়িৎদ্বার। এটা হচ্ছে তোমার প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তার মানে এইদিকে তড়িৎ ক্ষেত্র থাকবে, ই থাকবে,
এবার এখান থেকে ধরে নাও একটা কণা, পজিটিভ কণা এই দিক দিয়ে যাচ্ছে ভি বেগে। তাহলে শুধু তড়িৎ ক্ষেত্র, এটা আমরা তড়িৎ ক্ষেত্রের সময় পড়েছিলাম, শুধু ই আছে, শুধু ই আছে মানে তড়িৎ ক্ষেত্র আছে মানে শুধু তড়িৎ বল থাকবে। তড়িৎ বলের ফর্মুলা কি? F1 Q ইন্টু ই। এটা কোন দিকে কাজ করবে বলো? যেদিকে, তাহলে তাহলে এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে ওয়াই এর দিকে কাজ করবে, ই এর দিকে কাজ করবে, কারণ এফ ভেক্টরটা এটা। তার মানে ত্বরণ কত হবে? এ সমান কত হবে? এফ বাই এম হবে। এফ বাই এম মানে কি? কিউ ই বাই এম। তাহলে এইটা কোন দিকে কাজ করবে? ওয়াই এর দিকে। আর এক্স অক্ষ বরাবর শুধু বেগ থাকবে, তাহলে এইদিকে শুধু বেগ আর এইদিকে হচ্ছে ত্বরণ। তাহলে গতিপথ কি হয়? একদিকে বেগ একদিকে ত্বরণ থাকলে গতিপথ কি হয়? তাহলে এদিকে দেখছি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর শুধু বেগ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে শুধু ত্বরণ। এই দুটো যদি থাকে পারপেন্ডিকুলার বরাবর, মনে রাখবে একদিকে ত্বরণ, তার লম্ব দিকে যদি বেগ থাকে, সব সময় গতিপথ কেমন হয়? অধিবৃত্তাকার, সোজা নয়, প্যারাবোলিক। প্যারাবোলিক। এটাকে প্রমাণ করব কি করে? এটাকে প্রমাণ করব কি করে? আমরা দেখতে পাচ্ছি এদিকে বেগ আছে, এদিকে ত্বরণ আছে। মনে করি 0 0 0 বিন্দু থেকে শুরু করে টি সময়ে কোনো একটা দিক দিয়ে টি সময়ে ধরে নাও যে এক্স ওয়াই বিন্দু স্থানাঙ্কে পৌঁছেছে। তাহলে মনে করি টি সময়ে কণাটি এক্স ওয়াই স্থানাঙ্কে পৌঁছেছে। পৌঁছছে, পৌঁছেছে, পৌঁছয়। তাহলে দেখো টি সময়ে সে কতটা যাবে এক্স বরাবর? এইটুকু যাবে। তাহলে এক্স সমান হচ্ছে ভিটি। হ্যাঁ কি না? বুঝতে পারছো না পারছো না? হ্যালো? এইদিকে এক্স বরাবর তো বেগ আছে শুধু, ওয়াই বরাবর ত্বরণ আছে। তাহলে ওয়াই সমান কত হবে? এইটুকু ওয়াই। ওয়াই সমান কি হবে বলো? প্রাথমিক বেগ কত ওয়াই বরাবর? ওয়াই বরাবর প্রাথমিক বেগ কত? যদি কণা এক্স বরাবর যায় তাহলে ওয়াই বরাবর প্রাথমিক বেগ কত? 0। কিন্তু ওইদিকে ত্বরণ আছে, তাহলে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হবে। তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হবে ওয়াই। তাহলে এক্স সমান, এই দুটো সমীকরণ পেলাম, এক্স সমান পেলাম ভিটি আর ওয়াই সমান পেলাম হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এবার টিটাকে রিপ্লেস করে দাও, এখান থেকে টি এর মান বার করো এক্স বাই ভি, সেই টি এর মানটা এখানে বসাও। বসালে কি পাবে? ওয়াই সমান হাফ এ ইন্টু টি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার। তার মানে এখান থেকে কি পাবে? তার মানে এখান থেকে পাবে এক্স স্কোয়ার সমান, এক্স স্কোয়ার সমান 2v স্কোয়ার বাই এ ইন্টু ওয়াই। তাহলে দেখো তো এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর মতো নয়? তাহলে এটা তো প্যারাবোলা, তাহলে এইরকম যাবে দেখতে। তাহলে এটা প্যারাবোলা হয়, এটাই প্রমাণ করতে দিয়েছিল। বুঝছো? যদি লাস্ট কেস যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, এটা আমরা স্যাটারডেতে ডিসকাস করেছিলাম যে শুধু ই নয়, ই এবং বি দুটিই আছে যারা পরস্পর, যারা পরস্পর লম্ব। হ্যাঁ, আর কণা কিভাবে ঢুকছে? আহিত কণা এদের দুজনের সাথে লম্ব হয়ে ঢুকছে, মনে আছে এটা করেছিলাম। আহিত কণা এদের দুজনের সাথে লম্ব, মানে
এরকম 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 তিনটে দিক যদি হয়, মনে করলাম এটা ই, মনে করলাম এটা বি, এইদিকে মনে করলাম ভি, তাহলে দেখা যায় কণার বেগ যদি এইদিকে ভি হয়, তাহলে ভি ক্রস বি যদি আমি করি, তাহলে কিউই তো এইদিকেই কাজ করবে, যেদিকে তড়িৎ ক্ষেত্র সেদিকেই তড়িৎ বল। আর চুম্বক ক্ষেত্রের জন্য চুম্বক বল কি হয়? এফ এম কিউ ভি ক্রস বি হয়। তাহলে এইটা ধরে নাও, এটা এক্স অ্যাক্সিস ধরে নাও, এটা ওয়াই অ্যাক্সিস ধরে নাও, এটা জেড অ্যাক্সিস ধরে নাও। তাহলে ভি কোন দিকে? ওয়াই এর দিকে। বি কোন দিকে? এক্স এর দিকে। তাহলে এফ এম এর ডাইরেকশন কোন দিকে হবে? ভি ক্রস বি, মানে ওয়াই ক্রস এক্স। তাহলে ওয়াই ক্রস এক্স, ওয়াই মানে কি? জে ক্যাপ। তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান কি হবে গো? মাইনাস কে ক্যাপ হবে। তার মানে এই বরাবর চুম্বক বল ঠিক এর উল্টো দিকে, এর অপোজিট, কিউ ভিবি এইদিকে কাজ করবে। তাহলে আমরা দেখতে পেলাম কি, কিউই আর কিউ ভিবি পরস্পরকে প্রশমিত করার চেষ্টা করছে। যদি দুটোর মান সমান হয়ে যায়, তাহলে কণা কি হবে? সোজা বেরিয়ে চলে। মনে আছে এটা আলোচনা করেছিলাম তো? তাহলে হালকা করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউই এবং কিউ ভি ক্রস বি, এরা এক্ষেত্রে এই যে ক্ষেত্রটা আছে, এক্ষেত্রে কিউই তড়িৎ বল, কিউ ভিবি চৌম্বক বল, এরা পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল, বিপরীতমুখী ক্রিয়াশীল। তাই যদি কিউই সমান কিউ ভিবি হয়, তবে কণার গতিপথের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে আমার কেটে গেলে কি দাঁড়াবে? এখান থেকে আমার দাঁড়াবে কিউ কিউ কেটে গেল, ভি সমান ই বাই বি যদি হয়, এই বেগ যদি হয়, তাহলে তার গতিপথের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি কিউই বেশি হয়, তাহলে এইটা 1 নাম্বার কেস পেলাম। 2 নাম্বার কেস যদি কিউই গ্রেটার দ্যান কিউ ভিবি হয়, তাহলে এই বরাবর বল বেড়ে গেল, এইদিকে কিউই, এইদিকে ধরে নাও কিউ ভিবি এটা কম, আর বেগ এইদিকে, তাহলে এই দুজনের লড়াইয়ে একটা এক্সট্রা এখানে থাকবে। তার মানে এই দিক দিয়ে প্যারাবোলা হবে, অধিবৃত্ত হবে, উপর দিকে অধিবৃত্ত হবে। তাহলে যদি উল্টোটা হয়, কিউই যদি লেস দ্যান কিউ ভিবি হয়, মানে কিউ ভিবি যদি বড় হয়, তাহলে নিচেরটা উপরেরটা কম, কিউই কম, আর কিউ ভিবি বড়, আর কণার বেগ এইদিকে ভি, তাহলে এই দিকে একটা থাকবে এক্সট্রা ফোর্স, তাহলে কণার গতিপথ এরকম হবে। তার মানে এটা এই দিকের অধিবৃত্ত হবে, নিচের দিকে হবে, এটা ডাউন হবে। কোন দিকে ডাউন? মানে বি এর দিকে হবে। ডাউন বলে কিছু নেই, বি এর দিকে না, ই এর উল্টো দিকে হবে, ই এর উল্টো দিকে, উল্টো দিকে হবে। আর এইদিকে যদি ই জয়লাভ করে, কিউই যদি জয়লাভ করে, তাহলে ই এর দিকে হবে। বোঝা গেল এটা? তো এইটা তোমরা ভালো করে পড়ো, এখানকার কোশ্চেন গুলো ডিসকাস করো, আমরা এগুলো নিজেরা পড়ো, পরে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে আমরা তড়িৎবাহী তারের উপর তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল, এইটা আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব তড়িৎবাহী একটা লুপের উপর টর্ক, এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব। এটা 2 দিন লাগবে, 1-2 ডেজ এর মধ্যে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে থিওরিটিক্যাল।
তারপর আমরা কোয়েশ্চেন করব, এখানকার প্রবলেম করব, আলোচনা করব, ডিসকাশন করব। কিন্তু তোমরা কিন্তু প্রবলেম গুলো, কোয়েশ্চেন গুলো করতে থেকো। ওকে ফাঁকি মেরো না। চলো, বাই।